1, 2, 3, come on! Come on, come on. Come on. হ্যালো, আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস একাডেমি এবং আইটির পক্ষ থেকে আমি রাশেদ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই লাইভ সেশনে আমরা এইচএসসির উচ্চতর গণিতের বিন্যাস সমাবেশ যে টপিকসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। এখন আমরা বিন্যাস এবং সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব বিন্যাস নিয়ে। তাহলে বিন্যাস মানে হচ্ছে কি? বিন্যাস কথার মানে বিন্যাস অর্থ হচ্ছে পারমুটেশন, মানে এটার ইংলিশ হচ্ছে পারমিউটেশন। তো পারমুটেশন অর্থ হচ্ছে কি? সাজানো। তাহলে বিন্যাস মানে হচ্ছে কি? সাজানো। তাহলে আমি একটা উদাহরণ দিই। যেমন মনে করেন এখন ঢাকা থেকে গৌরপুরে আসার রাস্তা আছে ধরেন 3টা এবং গৌরপুর থেকে সিলেটে যাওয়ার রাস্তা আছে 2টা। তাহলে আমি যদি প্রশ্নটা করি যে ঢাকা থেকে সিলেট আমি কত উপায়ে যেতে পারি, আমি আবারও বলছি ঢাকা থেকে গৌরীপুরে যাওয়ার ওয়ে হচ্ছে 3টা আর গৌরীপুর থেকে সিলেটে যাওয়ার ওয়ে হচ্ছে 2টা। তো আমি যদি বলি মোট কত উপায়ে আমি ঢাকা থেকে সিলেটে যেতে পারবো, তাহলে আমরা নর্মাল সেন্সে বলবো যেহেতু ঢাকা থেকে গৌরীপুরে আসার রাস্তা আছে 3টা এবং গৌরীপুর থেকে সিলেটে যাওয়ার রাস্তা আছে কয়টা? 2টা। তাহলে মোট আমরা কত? এই 3 যোগ 2 এই মোট 5 উপায়ে কি আমরা ঢাকা থেকে সিলেট যেতে পারবো। এটা আমরা জেনারেল সেন্সে আমরা এটা চিন্তা করব, কিন্তু একটু চিন্তা করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাবো। কেমন দেখেন, যেমন ঢাকা থেকে গৌরপুরে যাওয়ার রাস্তা আছে, মনে করি একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, এই মোট 3টা রাস্তা আছে এবং গৌরপুর থেকে সিলেটে যাওয়ার রাস্তা আছে 2টা, একটা রাস্তা, একটা রাস্তা। অর্থাৎ আমি রাস্তাগুলোকে যদি আমি এই রাস্তাকে আমি এ দ্বারা সূচিত করলাম, এটাকে বি দ্বারা, এটাকে সি দ্বারা ডিনোট করলাম, তারপর এই রাস্তাটাকে আমি ডি দ্বারা, এটাকে আমরা কি করলাম? ই দ্বারা কি করলাম? ডিনোট করলাম। এখন আমরা নর্মাল সেন্সে আমরা কিন্তু বলবো যে ঢাকা থেকে সিলেটে যাওয়ার মোট ওয়ে হচ্ছে 5টা। যেহেতু রাস্তা 5টা তাহলে উপায়ও 5টা, কিন্তু এই ধারণাটা বা এই কনসেপশনটা হচ্ছে ভুল। দেখেন আপনি প্রথমে চিন্তা করেন আমি ঢাকা থেকে গৌরীপুর যাব, যেমন ঢাকা থেকে গৌরীপুর মানে আমি কি এই রাস্তা দিয়ে যেতে পারি, তাহলে আমি ঢাকা থেকে গৌরীপুর এভাবে যেতে পারি, আবার কি ডি দিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি দেখেন ঢাকা থেকে সিলেট যাওয়ার ওয়ে হচ্ছে, আমি প্রথমে এই রাস্তাটা চুজ করলাম, তারপর কি করলাম? ডি রাস্তাটা চুজ করলাম। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। তারপর আমি ইচ্ছা করলে আবার এই রাস্তাটা চুজ করলাম, দেখেন এই রাস্তাটা যেতে পারি, অথবা কি করতে পারি? ডি দিয়ে না গিয়ে আমি ই দিয়ে গেলাম, অর্থাৎ এটা একটা ওয়ে। তাহলে কয়টা ওয়ে হলো? 2টা। অনুরূপভাবে আমি যদি বি রাস্তাটা চুজ করি, আমি বি দিয়ে গেলাম গৌরীপুর, আবার ডি দিয়ে গেলাম কি গৌরীপুর থেকে সিলেট, অর্থাৎ এখানে একটা ওয়ে আছে, অর্থাৎ বি এবং ডি। অর্থাৎ ঢাকা থেকে গৌরীপুর আমি কি এই বি যে ওয়েটা আছে সেটা দিয়ে গেলাম এবং গৌরীপুর থেকে সিলেট আমি ডি ওয়েটাতে গেলাম, মানে ডি রাস্তাটা গেলাম। তাহলে বি ডি এটা একটা ওয়ে, অর্থাৎ বিডি এটা একটা ওয়ে। অনুরূপভাবে দেখেন আমি ডি রাস্তাটা চুজ করলাম, ঠিক আছে, কিন্তু আমি এখন এই বি চুজ না করে আমি ই রাস্তাটা চুজ করলাম, অর্থাৎ আমি কি করতে পারি? আমি এই বি এবং ই এই ওয়ে তো কি করতে পারি? ঢাকা থেকে সিলেটে যেতে পারি। আবার ইচ্ছা করলে আমি কি করতে পারি? এই সি রাস্তাটা চুজ করতে পারি, আবার এখানে ডি রাস্তাটা চুজ করতে পারি। তাহলে এটাও একটা ওয়ে। তাহলে সি এবং ডি এই উপায়েও আমি কি করতে পারি? ঢাকা থেকে সিলেট যেতে পারি। আবার দেখেন ইচ্ছা করলে আবার আমি আমি কি করলাম? এই সি রাস্তাটা চুজ করলাম,
এখন আমি ডি রাস্তাতে না গিয়ে আমি এখন ই রাস্তাতে গেলাম, তাহলে এটাও একটা উপায়, মানে এটাও একটা ওয়ে। তাহলে কত সি এবং কত ই, অর্থাৎ মোট আমি 1 2 3 4 5 6, অর্থাৎ আমি ঢাকা থেকে সিলেট যাওয়ার আমার ওয়ে হচ্ছে, মানে মোট উপায় হচ্ছে 6টা। কিন্তু আমরা জেনারেল সেন্স আমরা বলি কি, যেহেতু ঢাকা থেকে গৌরীপুরে যাওয়ার ওয়ে আছে 3টা এবং গৌরীপুর থেকে সিলেটে যাওয়ার ওয়ে আছে কয়টা, 2টা, মোট 5 উপায় আমরা কি করতে পারি, ঢাকা থেকে সিলেট যেতে পারি। এটা একটা রং কনসেপশন। আমাদের রাইট কনসেপশনটা হচ্ছে আমরা 6 উপায়ে কি করতে পারি, ঢাকা থেকে সিলেট যেতে পারি। আসলে দেখেন এখানে কিন্তু কি হয়েছে, দেখেন তো এখানে আমাদের অপশন ঢাকা থেকে গৌরীপুরে যাওয়ার অপশন ছিল 3টা, আবার গৌরীপুর থেকে সিলেটে যাওয়ার অপশন ছিল কয়টা, 2টা। আমরা নর্মাল সেন্স আমরা কি করতাম, 3 যোগ 2 অর্থাৎ 5, অর্থাৎ 5টা উপায় আমরা কি করতে পারি, ঢাকা থেকে সিলেট যেতে পারি। এই আইডিয়াটা আমাদের ভুল, যোগের আইডিয়াটা ভুল। অর্থাৎ এখানে আমাদের অপশন সংখ্যাগুলো কি হয়েছে, গুণ হয়েছে, 3 দুগুণে 6, অর্থাৎ আমরা 6 উপায়ে ঢাকা থেকে সিলেটে যেতে পারি। এই যে এখানে গুণ হলো, এই গুণটাকে বলা হয় গণনার গুণন বিধি, এটাকে বলা হয় গণনার গুণন বিধি। তাহলে গণনার গুণন বিধি একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা কি, যেমন গণনার গুণন বিধি হচ্ছে যদি কোনো অপশনকে বা যদি কোনো ধাপ বা যদি কোনো একটা কাজ আপনি ধাপে ধাপে করেন, এই যে ধাপে ধাপে করছি, প্রথম ঢাকা থেকে গৌরীপুর, গৌরীপুর থেকে কি সিলেট, বা একটা কাজ আরেকটা কাজের উপর নির্ভরশীল। যেমন এখানে আমি যদি ঢাকা থেকে গৌরীপুর যাই, কাজটা কিন্তু শেষ হচ্ছে না, আমার কি করতে হবে, সিলেটে যেতে হবে। অর্থাৎ কোনো কাজ যদি আমি স্টেপ বাই স্টেপ করি, ধাপে ধাপে করি, তাহলে আমার অপশন সংখ্যাগুলো কি হয়, গুণ হয়। আর এইটাকে বলা হয় গণনার গুণন বিধি। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি গণনার গুণন বিধি বলতে কি বোঝায়। গণনার গুণন বিধি হচ্ছে যদি কোনো কাজ একটা কাজের উপর আরেকটা কাজ নির্ভরশীল, অথবা কোনো কাজ যদি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ, যেমন ঢাকা থেকে গৌরীপুর যাওয়া এটা একটা স্টেপ, গৌরীপুর থেকে সিলেটে যাওয়া এটা একটা স্টেপ। অর্থাৎ কোনো কাজ যদি আমি ধাপে ধাপে করি, স্টেপ বাই স্টেপ করি, অথবা কোনো কাজ যদি একটা কাজ আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয় অর্থাৎ নির্ভরশীল হয়, তখন তাকে বলা হয় গণনার গুণন বিধি। গণনার গুণন বিধির ক্ষেত্রে অপশনগুলো কি করতে হবে, অপশনগুলো অবশ্যই গুণ করতে হবে, এখানে যোগ করা যাবে না। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করেন এই যে এ থেকে আমার মনে করেন এ থেকে বিতে যাওয়ার ওয়ে আছে 4টা, কয়টা, 4টা। আবার বি থেকে সিতে যাওয়ার ওয়ে আছে 3টা। তাহলে আমি যদি বলি এ থেকে সিতে যাওয়ার মোট ওয়ে কয়টা, এখন কিন্তু আমরা যোগ করব না, এখন আমরা কি করব, গুণ করব। যেমন কত, 4 গুণ 3 অর্থাৎ 12, অর্থাৎ আমি এ থেকে সিতে যেতে পারি মোট 12 উপায়ে। তাহলে এটাকে বলা হয় গণনার গুণন বিধি। অধিকাংশ স্টুডেন্ট এই কনসেপ্টটাতে ভুল করে, তারা কি করে, রাস্তার সংখ্যা যোগ করে দেয়। এখানে রাস্তার সংখ্যা যোগ হবে না, যেহেতু এটা গণনার গুণন বিধি, এটাকে অবশ্যই আপনার রাস্তার সংখ্যাগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন এ থেকে বিতে যাওয়ার ওয়ে আছে ধরুন 10টা, আবার বি থেকে সিতে যাওয়ার ওয়ে আছে 2টা, আবার সি থেকে ডি থেকে যাওয়ার ওয়ে আছে 5টা। তাহলে আমি যদি বলি এ থেকে ডিতে যাওয়ার মোট কয়টা উপায় আছে, তাহলে দেখেন আমি কি বলেছি, যেহেতু এখানে আমাদের কাজগুলা কি করতে হবে, ধাপে ধাপে করতে হবে। প্রথমে এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ যদি কোনো কাজ স্টেপ বাই স্টেপ করা হয়, ধাপে ধাপে করা হয়, তখন অপশনগুলো কি হয়, গুণ হয়। দেখেন এখানে এ থেকে বিতে যাওয়ার অপশন হচ্ছে 10, আবার বি থেকে সিতে যাওয়ার অপশন হচ্ছে 2, সি থেকে ডিতে যাওয়ার অপশন হচ্ছে কত, 5। তাহলে আমার এই অপশনগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আমি যদি দেন 10 গুণ 2 গুণ 5, অর্থাৎ কি হয়েছে, 10 দুগুণে 20, 5 20 কত, 100। অর্থাৎ আমি এ থেকে ডিতে যেতে পারি মোট কত উপায়ে, 100 উপায়ে। এটাই হচ্ছে গণনা গুণন বিধি। আর আপনারা যদি এভাবে যে কোনো জিনিস অ্যানালাইসিস করে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রবলেম ইজিলি আপনারা কি করতে পারবেন, সলভ করতে পারবেন। আর এই প্রবলেমগুলা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টের জন্য অবশ্যই আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এখানে মুখস্থ করলে আপনি কিছুই করতে পারবেন না। তাহলে আমরা এখন জানলাম গণনার গুণন বিধি এবং গণনার গুণন বিধির একটা প্রবলেম নিয়ে কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছি। বিন্যাস তো আমরা জানি সাজানো, যেমন আমি যদি বলি এ বি সি, এই 3টা অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি, মানে এ বি সি
এই যে শব্দগুলা মানে এই যে শব্দটাকে আমি কত রকমের সাজাতে পারি, অর্থাৎ যেমন আমি দেখেন আমি এভাবে লিখছি এ বি সি, আমি ইচ্ছা করে এটাকে কত রকমের সাজাতে পারি দেখেন। আচ্ছা প্রথমে আমি ছোট একটা জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মনে করেন এ এবং বি এই দুইটা অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি দেখেন। এ বি কে আমি কত রকমের সাজাতে পারি দেখেন, প্রথমে হচ্ছে এ বি একভাবে, আবার কি বি এ একভাবে, মোট কয়ভাবে? দুইভাবে আমি তাদের কি করতে পারি? সাজাতে পারি। এখন যদি তিনটা অক্ষর থাকে, এই যে এ বি সি এই তিনটা অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি দেখেন তো। আমি প্রথমে দেখেন এ বি সি এই তিনটা অক্ষরে কত রকমের সাজাতে, তাদেরকে নিয়ে আমি কত রকমের সাজাতে পারি, তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি নিয়ে কতগুলো শব্দ বা কত রকমের সাজাতে পারি দেখেন। এ বি সিকে আমি প্রথমে এ বি সি একভাবে, আবার ইচ্ছা হলে কি করতে পারি, এ কে এখানে রাখলাম, সি কে এখানে নিয়ে আসলাম, বি কে এখানে নিয়ে গেলাম, এটাও একভাবে, তাহলে দুইভাবে। আবার ইচ্ছা হলে কি করতে পারি দেখেন, আমি বি কে এখানে রাখলাম, এ কে এখানে রাখলাম, সি কে এখানে রাখলাম, আবার ইচ্ছা করলে কি করতে পারি, বি কে এখানে রাখলাম, সি কে নিয়ে আসলাম দ্বিতীয় পজিশনে, আবার এ কে নিয়ে গেলাম থার্ড পজিশনে। আবার ইচ্ছা হলে কি করতে পারি, সি কে আগে নিয়ে আসলাম, এ কে দ্বিতীয় পজিশনে রাখলাম, বি কে কি তৃতীয় পজিশনে রাখলাম। অনুরূপভাবে আবার কি সি কে এখানে রেখে বি কে আগে নিয়ে আসলাম, বি কে আগে নিয়ে আসলাম, এ কে কি করলাম, এ কে পরে নিয়ে গেলাম। অর্থাৎ এই 6 রকম আমি তাদের কি করতে পারি, তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কি করতে পারি, সাজাতে পারি। তাহলে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমরা কত রকমের সাজাতে পারি, তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমরা দেখেন 6 রকমে সাজাতে পেরেছি। আবার যদি আবার দুইটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি, 2 রকমে সাজাতে পারি। তাহলে আমি যদি বলি এ বি সি ডি এই 4টা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারবো, তাহলে 4টা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কত রকম সাজাতে পারবো, অনেকভাবে সাজাতে পারবো। তো আমরা কি এভাবে যে কোনো আমাদের পরীক্ষাতে যখন আসবে তখন কি আমরা এভাবে যাচাই করব, যে এভাবে ঘর করে করে তাদেরকে বসিয়ে বসিয়ে যাচাই করব, নাকি একটা ফর্মুলাতে নিয়ে যাব এই প্রবলেমটাকে? অবশ্যই এই প্রবলেমটাকে একটা ফর্মুলাতে নিয়ে যাব, যাতে আমরা সহজে সূত্রের সাহায্যে এগুলা অ্যাট এ গ্লান্স আমরা কি করতে পারি, অ্যান্সার করতে পারি। যেমন দেখেন দুইটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কতভাবে সাজাতে পারি, 2 ভাবে। এটাকে ম্যাথের ভাষায় 2 ভাবে, এটাকে এই যে 2 লিখলাম। আবার দেখেন তিনটা ভিন্ন ভিন্ন এ বি সি এদেরকে আমি কত রকমের সাজাতে পারি, এদেরকে আমি 6 রকমে সাজাতে পারি। তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় এই 2কে আমরা কি লিখতে পারি, 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। আবার 6কে আমরা লিখতে পারি কত, 3 ফ্যাক্টরিয়াল। আমি পরে বোঝাচ্ছি 3 ফ্যাক্টরিয়াল মানে কি। অর্থাৎ দেখেন দুইটা ভিন্ন ভিন্ন অক্ষরকে নিয়ে আমি কত রকমের সাজাতে পারি, কয়টা সাজানোর উপায়, কয়টা সাজানোর উপায় হচ্ছে 2টা। মানে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন অক্ষর তো 2 ফ্যাক্টরিয়াল ভাবে, যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি, তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি 6 ভাবে, এটাকে ম্যাথের ভাষায় কি লেখা হয়, 3 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবো। অনুরূপভাবে দেখেন 4টা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কতভাবে সাজাতে পারবো, 4 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবো। এখন আসেন ফ্যাক্টরিয়াল জিনিসটা কি। সবসময় মনে রাখবেন ফ্যাক্টরিয়াল হচ্ছে, যেমন আমি যে 1 গুণ 2 গুণ 3 এটাকে ম্যাথের ভাষায় এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি 3 ফ্যাক্টরিয়াল অথবা কি 3 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল অফ 3 অথবা কি 3 ফ্যাক্টরিয়াল। ম্যাথের ভাষায় এটাকে এভাবে লেখা যায়। অনুরূপভাবে আবার দেখেন 1 গুণ 2 গুণ 3 গুণ 4, যেমন এক থেকে শুরু করে মানে পর্যায়ক্রমে 4 পর্যন্ত গুণফলগুলোকে ম্যাথের ভাষায় আমরা কিভাবে লিখতে পারি, 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, ফ্যাক্টরিয়াল অফ 4 এভাবে লিখতে পারি। যেটাই বলেন এটাকে এভাবে লেখা যায়, অথবা কি 4 ফ্যাক্টরিয়াল এভাবেও লেখা যায়। তাহলে দেখেন আমরা বুঝলাম যে কোনো ভিন্ন ভিন্ন অক্ষরকে আমরা কত রকমের সাজাতে পারি, যতটা অক্ষর থাকবে ভিন্ন ভিন্ন ঠিক তত ফ্যাক্টরিয়াল ভাবে আমরা কি করতে পারি, সাজাতে পারি। যেমন আমি যদি বলি এ বি সি তারপর ডি এবং ই এই 5টা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারবো, এই 5টা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কি করতে পারবো, 5 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবো। 5 ফ্যাক্টরিয়াল মানে কি, 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণ। যেমন 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এটাকে বলা হয় 5 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা যদি বলি, যদি আমাদের n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর কথা বলতো, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে আমরা কত রকমের সাজাতে পারি, তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে আমরা ফ্যাক্টরিয়াল অফ n সংখ্যকভাবে সাজাতে পারি। তাহলে আমি লিখে দিচ্ছি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে আমরা কত রকমের সাজাতে পারি, বা n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে আমরা
n ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব n ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়। আমি বলছিলাম কি n ফ্যাক্টরিয়াল মানে গেছে মানে সরি n ফ্যাক্টরিয়াল না, আমি যদি বলি 1 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়। 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। 2 ফ্যাক্টরিয়াল মানে কি? 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1 অর্থাৎ কত? 2। তারপর হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 2 1 ইকুয়াল টু কত? 6। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 3 2 1 অর্থাৎ 24। তাহলে আমরা বুঝলাম ফ্যাক্টরিয়াল মানে কি। ফ্যাক্টরিয়াল যদি যত ফ্যাক্টরিয়াল বলে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত কি ক্রমান্বয়ে গুণফলকে বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায় ফ্যাক্টরিয়াল। এখন আসেন, যেমন 1 ফ্যাক্টরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? 1 ফ্যাক্টরিয়াল আমরা 1 লিখতে পারি। তারপর 2 ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখতে পারি? 2 গুণ 1, ঠিক আছে। 3 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি কত? 3 গুণ 2 গুণ 1। তারপর হচ্ছে আমরা 4 ফ্যাক্টরিয়াল আমরা কিভাবে লিখতে পারি? 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 5 ফ্যাক্টরিয়াল আমরা কিভাবে লিখতে পারি দেখেন তো? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। অনুরূপভাবে আমরা n ফ্যাক্টরিয়ালকে কিভাবে লিখতে পারি? আমরা দেখেন n ইন্টু কত? এক এক করে কম, কিন্তু n ইন্টু কত? দেখেন এখানে 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 ইন্টু 5 মাইনাস 1 মানে কি 4, মানে এক এক করে কমতে থাকবে। তাহলে n ফ্যাক্টরিয়াল মানে কি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এক এক করে কমবে। তো এরকম করতে করতে কি হবে? 3 2 1। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্যাক্টরিয়াল জিনিসটা কি। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। দেখেন এখন আমি যদি বলি 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল মানে কি বলেন তো? 4 গুণ 3 গুণ 2 গুণ 1, ঠিক না? আমরা চাইলেও কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। দেখেন এই যে 4 তো আছে, আচ্ছা বলেন তো এতটুকু আমরা কি লিখতে পারি? ইচ্ছা করলে আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, রাইট? আচ্ছা, আবার দেখেন আরেকটা উদাহরণ দেখেন। আমরা ইচ্ছা করলে 5 ফ্যাক্টরিয়ালকে কি লিখতে পারি বলুন তো? 5 ফ্যাক্টরিয়াল আমরা চাইলে কি লিখতে পারি দেখেন তো? 5 ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি আমরা 5 এক কমবে 1 কমবে 1 কমবে 1 কমবে। 5 ফ্যাক্টরিয়াল আমরা চাইলে এভাবে লিখতে পারি। আবার আমরা ইচ্ছা করলে কি করতে দেন? 5 তো আছে, তারপরে যে 4 3 2 1, এটাকে আমরা কি লিখতে পারি? 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, অর্থাৎ কত? 5 মাইনাস 1 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে অনুরূপভাবে আমরা n ফ্যাক্টরিয়ালকে কি লিখতে পারি বলুন তো? n ফ্যাক্টরিয়াল আমরা কি লিখতে পারি? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা একটা সূত্র। তাহলে আমি আপনাদেরকে বলি, দেখেন আমি যদি বলি 10 ফ্যাক্টরিয়াল মানে কি? 10 কে আমরা কিভাবে লিখতে পারি? 10 ইন্টু কত? 10 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ কত? 10 মাইনাস কত? 9 ফ্যাক্টরিয়াল। যদি এটাকে আমি আরো এক্সপান্ড করি, 10 ইন্টু 9 কে করলে কি হয়? 9। যদি আমি আর কি করবো না, তাকে বিস্তৃত করবো না, তাহলে কি করব? 9 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল রেখে ফেলে রাখবো, ঠিক আছে? আপনার প্রয়োজন মতো আপনি কি করবেন? ফ্যাক্টরিয়ালের মান এক্সপান্ড করবেন। তাহলে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্যাক্টরিয়াল জিনিসটা কি, আর n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে কত রকমের সাজানো যায় সেটা সেই ফর্মুলা আপনারা জানতে পেরেছেন। যেমন একটা উদাহরণ দিই, যেমন A B C D E F G H, এখানে কয়টা ভিন্ন ভিন্ন অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8। এই 8টা ভিন্ন ভিন্ন বস্তুকে বা 8টা ভিন্ন ভিন্ন অক্ষরকে আমি কত রকমের সাজাতে পারি, মানে তাদেরকে কত রকমের সাজিয়ে বিভিন্ন শব্দ গ্রহণ করতে পারি। তাহলে 8টা ভিন্ন ভিন্ন বস্তুকে আমি কতভাবে সাজাতে পারি? ফ্যাক্টরিয়াল অফ 8 ভাবে আমি কি করতে পারি? সাজাতে পারি বা তাদেরকে বিন্যস্ত করতে পারি। এটা হচ্ছে বিন্যাস। বিন্যাস কথার অর্থ হচ্ছে সাজানো। একটা সংখ্যা, একটা শব্দকে আপনি কত রকমের সাজিয়ে বিভিন্ন রকম শব্দ গঠন করতে পারেন, সেটাকে বলা হয় বিন্যাস। যদি বিন্যাসের ইংলিশ নাম হচ্ছে কি? পারমুটেশন। পারমুটেশন। এই পারমুটেশন আর বিন্যাসকে আরেকটা ওয়েতে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি? আমরা চাইলে কি এই যে এন পি আর, এখানে এই পিটা হচ্ছে কি? পারমুটেশন। এই যে পারমুটেশনের প্রথম অক্ষর পি, মানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কত উপায় শব্দ গ্রহণ করা যায় বা কতগুলা বস্তু নেওয়া মানে সাজানো যায়।